উপস্থিত ভাই বোনেরা, 1975 সালের 15ই আগস্ট যখন পিতা মাতা সব হারিয়ে প্রবাস জীবনযাপন করেছিলাম, 1980 সালে লন্ডনে আসি। রেহানা 76 সাল থেকে লন্ডনে ছিল। মূলত জাতির পিতার হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম এই লন্ডনের মাটি থেকেই শুরু করেছিলাম। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের তখন ব্রিটিশ এমপিরা আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রবাসী বাঙালিরা সহযোগিতা করেছেন। এমন একটা অবস্থা ছিল তখন যে তখন এখানে আওয়ামী লীগ করা, আওয়ামী লীগের নাম নেওয়া একটা দুর্ভোগ ব্যাপার ছিল। কিন্তু আওয়ামী লীগ কখনোই কোনো ক্ষেত্রেই পরাজিত হয় না। সবসময় আওয়ামী লীগ সংগঠন জনগণের কল্যাণে জনগণের সাথে কাজ করে বলেই যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করবার মতো শক্তি রাখে, সাহস রাখে। সে সময় এখানে আমরা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ গঠন করি এবং আওয়ামী লীগকে সারা ইংল্যান্ডে ঘুরে ঘুরে সংগঠন করি এবং একটা ইনকোয়ারি কমিশন আমরা করি স্যার টমাস উইলিয়ামসকে নিয়ে। আমাদের আমি মাইকেল বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তখন তিনিও সবসময় আমাদের প্রত্যেকটা মিটিংয়ে সব কিছু ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ গঠন করে তার মাধ্যমে আমরা কাজ শুরু করি। আজকে গাউস খান সাহেবের কথা উনি উল্লেখ করেছেন। সে সময় যেভাবে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন এবং তখন অনেকেই আজকে আমাদের কাছে নাই, অনেকেই মারা গেছে। সবাইকে নিয়ে এই সারা ইংল্যান্ডের বিভিন্ন শহরে ঘুরে সংগঠন তৈরি করি এবং পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অফ বাংলাদেশ ফর ডেমোক্রেসি নামে একটা সংগঠন গড়ে তোলা হয়, যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মিলিটারি ডিক্টেটরের পরিবর্তে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামের কাজ আমরা শুরু করি। আমি এই জন্য বলছি যে প্রবাসের বাঙালিরা বাংলাদেশের যে কোনো দুঃসময় সবসময় সক্রিয় অংশগ্রহণ করে এবং বিশেষ অবদান রাখে। 66 সালে জাতির পিতা যখন 6 দফা দিলেন, সেই সময়ও তাকে গ্রেপ্তার করা হলো, মিথ্যা ঘটনা, ষড়যন্ত্র মামলা করা হলো। এই প্রবাসীরা তখন অর্থ সংগ্রহ করে স্যার টমাস উইলিয়াম এমপি, এমপি ওরা কিন্তু পাঠাতে চাইলেন। কিন্তু তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি তিনি কিন্তু টমাস উইলিয়ামসকে ভিসা দেয় নাই, বাংলাদেশের যেতে দেয় নাই। কিন্তু সেই ইনকোয়ারি কমিশন আমরা গঠন করেছিলাম, এখানে বসে আমরা কাজ করেছি। কাজে আমরা দেখেছি বঙ্গবন্ধুর জন্য যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হয় তখন কিন্তু স্যার টমাস উইলিয়ামস দিয়েছিলেন এবং তিনি যাওয়াতে আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা এবং তিনি একটা রিট পিটিশন সেই রিট পিটিশনের কপি আমাদের আছে। আপনারা দেখছেন আজকে আমরা জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী আনফিনিশড মেমোয়ার এই বইটা আমরা ছাপিয়েছি, যেটা তার নিজের হাতের লেখা, কারাগারে বসে তিনি লিখেছিলেন। এর পরবর্তী যে বইটা আমরা ছাপাতে যাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু এবং আগরতলা ষড়যন্ত্র মামলার উপর। সেখানে আমরা এই স্যার টমাস উইলিয়ামসের করা রিট পিটিশন, 6 দফা উপর বঙ্গবন্ধুর বক্তৃতা এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করার পর উনি সেখানে যে বক্তব্য দিয়েছিলেন কোর্টে, এই সব কিছু দিয়েই আমরা এই বইটি আগামীতে বের করব। তাতে অনেক ইতিহাস বেরিয়ে আসবে। কাজে আমি এই জন্য বলছি যে প্রবাসীদের অবদান বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানের সংগ্রামে যে অবদান প্রবাসীরা রাখেন, তার জন্য আমি সত্যি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এমনকি আমাদের এই 2007 সালের কথা, তত্ত্বাবধায়ক সরকার এলো, আমাকে দেশে ফিরতে দেবে না।
আমি আমেরিকা থেকে কোনো মতে লন্ডন পর্যন্ত এসে পৌঁছালাম। আর আমার একটা বিশ্বাস ছিল যে এখানে যদি একবার আসি, কারণ লন্ডন তো আমাদের বাংলাদেশের যে কোনো অর্জনে আন্দোলনের সুবিধা। এখানে আমি সকল ব্রিটিশ এমপিদের কাছ থেকে, এখানে কিন্তু দলমত নির্বিশেষে সকলেই আমাকে সমর্থন দিলেন এবং প্রবাসী বাঙালির সবাই দাঁড়ালেন। আমি যেদিন বলতে গেলে জবরদস্তি করেই যখন ফিরে যাই, সেই আমেরিকা থেকে আমাদের আমেরিকার নেতৃবৃন্দ, লন্ডন থেকে, ইউরোপ থেকে, মধ্যপ্রাচ্য থেকে সবাই মিলে, আমি প্লেনে যেতে যেতে দেখলাম সংখ্যা শুধু বাড়ছে আমার সঙ্গে, আমি একা না, আমার সঙ্গে সবাই আছে। এবং সেইভাবে গেলাম, অনেকে গ্রেপ্তার হলেন, অনেক সমস্যা সম্মুখীন হলেন, কিন্তু তারপরেও সকলের এই সহযোগিতায় আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে গণতন্ত্রকে টিকিয়ে রাখা, গণতন্ত্র অব্যাহত রাখা। 2008 সালের নির্বাচনে জনগণ আমাদের যে ভোট দিয়েছে, আল্লাহর রহমতে সেই ভোটের ফলে আমরা আমাদের সংবিধান সংশোধন করে আর যেন ভবিষ্যতে অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার আসতে না পারে, তার যেমন আমরা ব্যবস্থা নিয়েছি এবং সংসদীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে দেশের উন্নয়নের পথ আমরা সুগম করে দিয়েছি। আমরা যখন সরকার গঠন করি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এমনকি আপনারা এই ইংল্যান্ডবাসীও অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। বাংলাদেশে আমরা যা দেখেছি, যতটুকু অর্জন আমরা করে গিয়েছিলাম 96 থেকে 2001 পর্যন্ত, 2008-এর নির্বাচনের পর থেকে সেই অর্জনটুকু বিএনপি সরকার ধরে রাখতে পারে নাই, এমনকি কেয়ারটেকার সরকারও কিছু করতে পারে নাই। বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে কমিয়ে 3200 করেছে, 7 বছরে কমেছে, বাড়ে নাই। সাক্ষরতার হার 65.5 করে গিয়েছিলাম, সেটাকে কমিয়ে 50 ভাগে নামিয়ে নিয়েছে। খাদ্য উৎপাদন, যেখানে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আমরা খাদ্য উৎপাদনের সম্পূর্ণ অর্জনকারী 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত রেখেছিলাম, সেটা কমিয়ে আবার 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতিতে পরিণত করেছে। ইনফ্লেশন রেট 1.59 ভাগ রেখে দিয়েছিলাম, সেটা এসে পেলাম 12-13 ভাগে। জিডিপি আমরা 6.6 রেখে দিয়েছিলাম, সেটা কমে গেছে। দুঃখ হয় বাংলাদেশের অবস্থা দেখে, যে কোনো একটা দেশ যখন কোনো উন্নয়ন করে, সেটা আরো সামনের দিকে এগিয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে 2001 সালে যারা ক্ষমতা আসলো, তারা তো দেশকে শুধু পিছিয়ে নিল। এরপরে 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা শুনেছি, আপনারা জানেন, খুব উচ্চ মার্গের লোক, তারা ক্ষমতায় এমার্জেন্সি দিয়ে দেশ চালাচ্ছে। মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, তাদের তো কাজ করার অনেক সুযোগ ছিল, কারণ তাদের সমালোচনা করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, তারা তো দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেক উন্নতি করতে পারত। কিন্তু দেশের উন্নয়ন তারা কিছুই করেনি, দেশের উন্নতি করেনি, নিজেদের উন্নতি ঠিকই করে চলে গেছে, কিন্তু দেশের জন্য কিছু তারা করতে পারেনি। উল্টো আরো অত্যাচার, নির্যাতন, একেবারে শিক্ষক থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষক বলেন, ছাত্র বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, প্রত্যেকের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন তারা করে গেছে। আমরা নির্বাচন করলাম, নির্বাচনে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রবাসীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের অর্থনীতির মূল যে চালিকা শক্তি, যে রেমিটেন্স প্রবাসীরা পাঠান, সেটাই কিন্তু আমাদের অর্থনীতিকে মজবুত রাখে, শক্ত রাখে। এবং আমরা এবারে সরকার যখন গঠন করি, মাত্র 6 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভ মানি ছিল, যা এখন 10 বিলিয়নে উন্নীত হয়েছে। রেমিটেন্স বৃদ্ধির হার, অনেকে ভেবেছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, রেমিটেন্স কমে যাবে, কিন্তু রেমিটেন্সও বেড়েছে। সেজন্য আমি প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা ঘোষণা দিয়েছিলাম
আমরা দিন বদলের সনদ ঘোষণা দিয়েছিলাম এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিলাম। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেট সার্ভিস দেব, কিন্তু আল্লাহর রহমতে আমরা তার থেকে বেশি দিয়েছি। প্রায় 4,592টা ইউনিয়নে আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস চালু করে দিয়েছি। আপনি প্রবাসে বসে যে কোনো তথ্য, আপনার ইউনিয়নের তথ্য আপনি এখানে বসে পেতে পারেন। আপনার আত্মীয় স্বজনের সাথে স্কাইপের মাধ্যমে কথা বলতে পারেন, মত বিনিময় করতে পারেন, দেখতে পারেন। সেই সুযোগ প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু করে দিয়েছি। কাজে তাছাড়া অর্থ প্রেরণের জন্য ডিজিটাল পদ্ধতি, অনলাইনে টাকা পাঠানো, SMS এর মাধ্যমে টাকা পাঠানো, মানি এক্সচেঞ্জের সুবিধা, নানা ধরনের সুবিধা আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। এবং ব্যবসা বাণিজ্য, টেন্ডার থেকে শুরু করে ব্যাংক এবং বিল পেমেন্ট সব কিছু আমরা ওই SMS বা অনলাইনে যদি করতে পারি ডিজিটাল পদ্ধতিতে, ইতিমধ্যে আমরা কিন্তু সে কাজগুলি করেছি। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, সেজন্য প্রবাসীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা আরো বিনিয়োগ চাই, বাংলাদেশে আরো অধিক পরিমাণে বিনিয়োগ হোক। কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি, এই অগ্রাধিকার আমরা দিতে চাই আমাদের প্রবাসী বাঙালিদের জন্য। প্রবাসী বাঙালিরা দেশে যাবে, বিনিয়োগ করবেন এবং দেশের শিল্প গড়ে উঠবে, আমরা সেটাই চাই। কাজে আপনাদের কাছে আমাদের আহ্বান, ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি। তাছাড়া প্রবাসীদের জন্য আমরা NRB ব্যাংক, প্রায় 3টা NRB ব্যাংক আমরা করে দিয়েছি, সেটা কেবলমাত্র প্রবাসীদের জন্য। আমরা সারা বাংলাদেশে আমাদের 7টা বিভাগ আছে, প্রত্যেক বিভাগে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। এই অর্থনৈতিক অঞ্চলে যে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাঙালিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা চাই আপনারা আসেন এবং সেখানে বিনিয়োগ করেন। ইতিমধ্যে আমরা বন্ড ইস্যু করেছি, প্রিমিয়াম বন্ড আছে, ইনভেস্টমেন্ট বন্ড আছে এবং আরও বিশেষ বন্ড আমরা তৈরি করে দিচ্ছি। আমরা FC অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টও আমরা আরও সহজ করে দিচ্ছি, যে আপনার টাকা আপনি দেশে রাখবেন, যখনই প্রয়োজন হবে আপনি নিয়ে আসতে পারবেন। সেই ধরনের পদ্ধতি করেই আমরা এই অ্যাকাউন্ট করার ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের জন্য সব রকমের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রবাসীদের ভোটের অধিকার, তার ব্যবস্থা আমরা করেছি। সিলেটের বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর করে দিয়েছি। আমরা তো সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু করেছিলাম, বিএনপি সেটা বন্ধ করে দিয়েছে আর বিমানকে একবারে ধ্বংস করে দিয়েছে। কেবল নতুন দুটো বই আমরা এনেছি, এখন ঢাকা লন্ডন সরাসরি চালু হচ্ছে, আরও কয়েকটি বিমান আসবে ইনশাআল্লাহ আগামীতে। সিলেট লন্ডন যাতে সরাসরি, কেন করতে পারি না, কেন হয় নাই, একটু দুঃখের কথা বলে যাই। সিলেট বিমানবন্দরকে যখন আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করলাম, আমরা একটা পর্যায় পর্যন্ত করে রেখে গেছি, এরপরে কিন্তু আর কাজ বাড়েনি। সিলেটে কোনো প্লেন গেলে সেখানে রিফুয়েলিং করতে পারে না, অথচ পরবর্তী সরকার উচিত ছিল যে আমাদের পুরো প্রজেক্টের কাজটা সমাপ্ত করা, কমপ্লিট করা। তারা তো কমপ্লিট করেন নাই, রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা নাই। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি এবং যখনই এটা শেষ হবে রিফুয়েলিংয়ের ব্যবস্থাটা, তখনই কিন্তু ঢাকা সিলেট সরাসরি বিমান যাতায়াত করতে কোনো অসুবিধা থাকবে না, সেটাও আমরা করে দিচ্ছি। সিলেটের রেল স্টেশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু যেটুকু উন্নতি আমাদেরই করা। অবশ্য আমাদের তো দুর্ভাগ্য আছে, আমরা কাজ করি আর ফিতা কাটে এসে বিএনপি, আমরা গাছ লাগাই তারা এসে ফল খায়, এটাই হয়। তাও যদি গাছটা বাঁচায় রাখে, তারা খেতে খেতে এমনই খায় যে পাতা পুতো কিছু আর রাখে না, গাছেরই ব্যবহার করে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কতগুলি সুযোগ করে দিয়েছি বাংলাদেশের অর্থনীতিকে আরো মজবুত করার জন্য। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঋণ দেওয়া হয়,
সেটা হলো মাত্র 4% সুদে মশলা উৎপাদন করা এবং ব্যাপকভাবে সারা বাংলাদেশে কিন্তু সেটা ধরেন আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা উৎপাদন করলে মাত্র 4% সুদে ঋণ নিতে পারে, সেগুলি করতে পারে। কাজে এগুলি প্রসেস করা প্রসেস করে কিন্তু আপনারা সেগুলি আনতে পারেন এবং আপনারা যদি বিনিয়োগ করেন, যেহেতু এখানে রেস্টুরেন্ট চালান, তরি তরকারি আসে, কোটাকাটি করতে ঝামেলা হয়, আপনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন, সেখানে সমস্ত কিছু মানে তরি তরকারি যা হোক মাছ মাংস কেটে একদম সাফ সুতরো করে জাস্ট রেডি টু কুক অর রেডি টু ইট, মানে এমনভাবে তৈরি হবে আপনার করে নিয়ে আসতে পারবেন। আপনারা যদি সেই ধরনের ইন্ডাস্ট্রি করেন, খাদ্যের চাহিদা কিন্তু থাকবে। এবং এই লন্ডনের শহরে 80 সালে যখন এসেছি বা 69 সালে যখন এসেছি, তখন কোনায় কোনায় ফিশ অ্যান্ড চিপসের দোকান ছিল। ওই ফিশ অ্যান্ড চিপস যখনই বাস্তব গ্রাম পাওয়া যেত, এখন কিন্তু সেটা কমে যে আপনার কারির গন্ধ অথবা কাবাবের গন্ধ। আপনারা কিন্তু একটা বিরাট কাজ করে দিয়েছেন যে এদের খাদ্য গ্রহণের অভ্যাসটা পরিবর্তন করে দিয়েছেন, সেখানে আমাদের ব্যবসার সুযোগটাও আরো বেড়ে গেছে। কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা আসবেন, ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যাপকভাবে বাংলাদেশে গড়ে তুলবেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলবেন, যে শিল্পের মধ্য দিয়ে আপনারাও লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে। বাংলাদেশের ভূমি উর্বর, আমরা প্রচুর তরি তরকারি ফল মূল শাক সবজি উৎপাদন করতে পারি। আমরা মাছ উৎপাদনে অনেক বেশি উদ্যোগ নিয়েছি, মাছ মাংস আরও বেশি উৎপাদন করা, সেগুলি প্রসেস করা, সেগুলি নিয়ে আসা। আমরা ব্যাপকভাবে ব্যবসার সুযোগ, ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। এবং মহিলারা বিনিয়োগ করলে তার জন্য কিন্তু স্পেশাল অফার আছে। এসএমই ফাউন্ডেশনে মহিলা বিনিয়োগকারীদের জন্য অল্প সুদে ঋণ দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তোলা। কাজে সেখানে আমরা চাচ্ছি যে আমাদের মহিলা এন্টারপ্রেনারশিপ আরো বেশি করে গড়ে উঠুন। নিজে না পারেন বইয়ের নয় ব্যবসা করলে কিন্তু অল্প পয়সার সুদ দিতে পারবেন, সে ব্যবস্থা দেওয়া আছে। কাজে আমরা আমাদের চাই যে আমরা দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, পরমুখাপেক্ষী না। কারণ বাংলাদেশ পরমুখাপেক্ষী থাকুক সেটা আমরা চাই না। বঙ্গবন্ধু হত্যার বিচার রায় আমরা কার্যকর করেছি, যুদ্ধাপরাধীদের বিচারে কাজ চলছে, 21শে আগস্টের হত্যার বিচারে কাজ চলছে, 10টা অস্ত্র মামলার হত্যার বিচারে কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা যে কাজে হাত দিয়েছি আমরা তা সমাপ্ত করতে পারব। পদ্মা সেতু নিয়ে আপনারা যে কমিটমেন্ট করেছেন, আমি সত্যি খুব আশাবাদী, কারণ আমরা মানুষের মুখাপেক্ষি হতে চাই না। একটা মিথ্যা অজুহাত দিয়ে এই পদ্মা সেতুর অর্থায়ন ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করেছে। তাদেরকে বারবার বলেছে আপনারা প্রমাণ দেন কি দুর্নীতি হয়েছে, এ পর্যন্ত কারো প্রমাণ তারা দিতে পারে নাই, আমাদের 1.5 বছর সময় নষ্ট করেছে। আমি প্রায় প্রবাস থেকে ইমেল পাই, বিভিন্ন টেলিফোন কল পাই। এখানে আসার পর অনেকেই আমার সঙ্গে দেখাও করেছেন, বাংলাদেশি এবং এই দেশের নাগরিকরা। তারা একটা বিষয়ে উদ্বিগ্ন খুবই, যে বাংলাদেশের যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে সেটাকে নস্যাৎ করা, এই ইংল্যান্ডে প্রচুর পরিমাণ টাকা বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রায় 40 বছর পর তিনি আবার এই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে কিন্তু অনেক আগে এই যুদ্ধ অপরাধীদের বিচারের কার্য শেষ। এই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, অত্যন্ত দুরূহ কাজ দীর্ঘদিন পরে জননেত্রী শেখ হাসিনা আবার হাতে নিয়েছেন। আমি জননেত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। একটা কথাই মনে রাখবেন, যে যুদ্ধ অপরাধীদের বিচারে যদি এবার বাংলাদেশে
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা শেষ করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো আর কোনো সুযোগ আসবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার পদ্মা সেতু বাস্তবায়ন করবে। এজন্য তিনি দেশবাসী সহ প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। লন্ডনের পার্ক প্লাজা হোটেল থেকে মোহাম্মদ বদরুল ইসলাম, বিএনপি নিউজ।